আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজ আমরা এমন এক বিষয়ের উপর কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া। কিন্তু আমরা কি ভেবেছি এই সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে? এটা কারা চালায়, কারা কন্টেন্ট বানায়, আমরা যারা দেখি আমাদের ভূমিকা কি হতে পারে? চলুন জেনে নেই এই পুরো ব্যবস্থার তিনটি স্তম্ভ সম্পর্কে, যেমন প্ল্যাটফর্ম, কন্টেন্ট নির্মাতা বা কন্টেন্ট ক্রিয়েটর, আর কনজিউমার। প্রথম স্তম্ভ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অর্থাৎ সেই প্রতিষ্ঠানগুলো যারা এই মাধ্যমগুলি তৈরি করেছে, পরিচালনা করে আর আমাদের জন্য উন্মুক্ত করে দেয়। তা আমরা যে সোশ্যাল মিডিয়া, যেমন ধরেন এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এইটা হলো প্ল্যাটফর্ম। তাহলে এই প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। তাহলে তো এইগুলি একজনে তৈরি করছে এবং এরা মেনটেন করে, তাদের সম্বন্ধে আমাদের জানতে হবে এবং এটা আমাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। তাহলে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চালায় গুগলে, আর ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায় মেটা। এই যে এটা হলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। আর টিকটক পরিচালনা করে বাইট ডান্স। আবার আরেকটা প্রোগ্রাম আছে এক্স, এটার আগে নাম ছিল টুইটার, বর্তমানে নাম শুধু এক্স। এখন এটা চালায় ইলন মাস্ক এর টিম। ইলন মাস্ক তার টিম এটা চালায়। এই সব কোম্পানিতে কাজ করেন হাজার হাজার প্রযুক্তিবিদ, যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে। এরকম হাজার হাজার তথ্য প্রযুক্তিবিদ এই প্ল্যাটফর্মে তারা চাকরি করে, কাজ করে এই কোম্পানির। তাহলে তারা কি করেন? তারা কি ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ডেটা অ্যানালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, কন্টেন্ট মডারেটর ইত্যাদি এই মেটা কোম্পানিতে তারা চাকরি করে। যেমন ফেসবুকের কোম্পানি হলো মেটা, আর ইউটিউবের কোম্পানি হলো গুগল। তাহলে তারা তাদেরকে নিয়োগ করে হাজার হাজার ইঞ্জিনিয়ার, তারা এক্সপার্ট, তারা সিকিউরিটিও মেনটেন করতে পারে। তারপরে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট মডারেটর, আমরা যেটাই দেই এটা তারা মডারেট করতে পারে। তাহলে তারা কি করেন? তারা সবসময় সার্ভার চালু রাখেন, যে আমরা যে এই কন্টেন্টগুলো দেই এটা একটা ওয়েবসাইট। ইউটিউব, ফেসবুক এগুলো কিন্তু ওয়েবসাইট। তাহলে এগুলো একটা সার্ভারে থাকে। সেই সার্ভারগুলো সবসময় 24 ঘন্টা তারা চালু রাখেন। আমরা যখন একটা ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও আপলোড করি বা কোনো টেক্সট আপলোড করি, তাহলে একটা জায়গায় তো তারা থাকে, স্টোর থাকে, সেটা হলো সার্ভার। তাহলে এই সার্ভারগুলোকে 24 ঘন্টায় চালু রাখেন। অ্যালগোরিদম ডিজাইন করেন, কোন পোস্ট বেশি মানুষের কাছে যাবে। কন্টেন্ট ফিল্টার করেন যেন হিংসা বা ভুয়া তথ্য ছড়াতে না পারে। ডাটা প্রোটেকশন ও ইউজার সেফটি নিশ্চিত করে। আমরা যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক বা ইউটিউবে আপলোড করি, তখন এই যে ইঞ্জিনিয়াররা তারা করে কি, যারা চাকরি করে, তারা এটা
কোনটা ভালো এবং কোনটা বেশি প্রচার করতে হবে, ভাইরাল করতে হবে, এটা নির্ধারণ করে। আর কোনটা ফিল্টার করতে হবে, রেখে দিতে হবে, বা কম চালাইতে হবে, অথবা সিলেক্টিভ কোনো গ্রুপে চালাইতে হবে, এটা তারাই নির্ধারণ করে। আর এই ডাটাগুলো যেন প্রোটেকশন থাকে, সিকিউরিটি তারা মেনটেন করে। তাদের কাজ না থাকলে আমরা এই প্ল্যাটফর্মগুলোকে ঢুকতেই পারতাম না। তারা যদি কাজ না করতো তাহলে আমরা এই সমস্ত প্ল্যাটফর্মে ঢুকতে পারতাম না। এবার আসি দ্বিতীয় স্তম্ভে, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট নির্মাতা। তাহলে এই যে আমরা যারা ফেসবুকে, ইউটিউবে যা দেখি, ওগুলো হলো কন্টেন্ট। তাহলে কন্টেন্ট তাহলে এক গ্রুপে বানায়, তাহলে তাদের বলে কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট নির্মাতা। তো এরা হলেন সেই মানুষগুলো যারা ছবি, ভিডিও, ব্লগ, পোস্ট বা রিল তৈরি করেন। কন্টেন্ট ক্রিয়েটর কি করেন? তাহলে আমরা যদি একদম সহজ করি, তাহলে টেক্সট তৈরি করেন, মানে কথা লেখে, যেটা আমরা পড়ি, শুধু পড়ি। আবার এইগুলি হলো ব্লগ পোস্ট, মানে এই যে কথাবার্তা, কোনো ইনফরমেটিভ কোনো কথা লিখি, তারপরে কোনো ছবি দেই, ছবিও তো কথা বলে, ছবি দেখলে আমরা অনেক কিছু বুঝি, এবং ব্লগ বা রিল তৈরি করেন, ভিডিও, এগুলি যেগুলি আমরা দেখি, পড়ি, শুনি ও শেয়ার করি, যেগুলো আমরা পড়ি, দেখি এবং শেয়ার করি, এইগুলাই হলো কন্টেন্ট। এই কন্টেন্টগুলো তৈরি করেন যিনি, তাকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটরের ধরন অনেক রকম। কেউ কেউ শিক্ষামূলক ভিডিও বানান, যে কেউ কেউ আছে যে এমন একটা ভিডিও বানালো যেটা দেখে মানুষ শিখতে পারে। আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু আমার ফলোয়ারদেরকে শেখার জন্যই। আমার ফলোয়াররা অনেক কিছু শিখছে, অনেক কিছু জানে, আবার কিছু কিছু জিনিস জানে না। তো আমার এই ভিডিও দেখার পরে তারা কিছু না কিছু হলেও নতুন কিছু শিখবে, নতুন কিছু তারা জানতে পারবে, ওইটাই হলো শেখা। তাহলে এই কেউ কেউ শিক্ষামূলক ভিডিও বানান, তাহলে আমার আজকের যে ভিডিও, এটা কি শিক্ষামূলক না? আপনারা দেখবেন কিছুক্ষণ পরে বুঝতে পারেন এটা শিক্ষামূলক ভিডিও। আবার কেউ কেউ হাস্যরসাত্মক ভিডিও তৈরি করেন, মানে এমন কিছু তৈরি করেন দেখে হাসি পায়, করে হাসলো। এখান থেকে কোনো কিছু তেমন উপকার হলো না, একটু মনটা ফুর্তি হলো আর কি, হাসলো, হেসে দিলাম, ও এরকম বললো আর কি। তা আপনারা দেখবেন যে এই কিছু কিছু লোক আছে শিখতে চায়, কিছু কিছু লোক আছে শুধু হাসতে চায়। কেউ কেউ খেলাধুলায় আপডেট দেন, কেউ কেউ আছে যে তারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা বিশ্বে যে সমস্ত খেলা হচ্ছে সেগুলি আপডেট দিচ্ছে আর কি, ওইগুলি কন্টেন্ট ক্রিয়েটররা করে, এটা আমরা আবার দেখি। কেউ আবার রিভিউ বা লাইফস্টাইল ব্লগ বানান, কেউ একটা গাড়ি বা টেলিভিশন বা এরকম জিনিস এর সম্বন্ধে একটা রিভিউ দেয়। আমি যেমন গাড়ি কেনার আগে কয়েকদিন পর্যন্ত সারা সময় পেলে আমি গাড়ি রিভিউ দেখতাম, কোন গাড়ি কেমন, এরকম। তো এরকম কেউ কেউ আছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা জিনিসপত্রের রিভিউ দেয় আর কি। কেউ কেউ আছে মোবাইলের রিভিউ, আমি মোবাইল কেনার আগে 3-4 দিন পর্যন্ত রিভিউ দেখতে থাকি। এদের মধ্যে অনেকে অংশকালীন, মানে খণ্ডকালীন আর কি কন্টেন্ট বানান, আবার অনেকে এটাকে পুরোপুরি পেশা হিসেবে নিচ্ছেন। কেউ কেউ আছে যে কাজের ফাঁকে ফাঁকে বানান, আবার কেউ কেউ আছে পেশা হিসেবে। যেমন আমার কথাই বলেন, আমি কিন্তু ডাক্তার, আমি সকালবেলা আমি মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করি, তখন কিন্তু আমি কন্টেন্ট বানাই না। আবার
বিকেলবেলা আমার প্রাইভেট ল্যাবরেটরি আছে, সেখানে আমি ল্যাবরেটরি কাজ করি, সেখানেও আমি কন্টেন্ট বানাই না। এর ফাঁকে যে সময় আছে তখন খাই, বিশ্রাম করি, আর অল্প যে সময়টা পাই এই সময় কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েট করি। এই জন্য আমার কন্টেন্ট খুব বেশি না। এটা আমার পেশা না, এটা আমার একটা শখ। এই যে কাজের ফাঁকে ফাঁকে যে মানুষ যেটা ভালোবেসে করে সেটা শখ। তাহলে আমি যে কন্টেন্টগুলো তৈরি করি, এই যে এখন আমি তৈরি করতেছি, এখন আমি রাত্রে বাসায় এসেছি, বাসায় এসে খেয়ে আমি মনে হলো যে আজকে এই সম্বন্ধে বলি, এই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে বলি, আমার ফলোয়ারদেরকে কিছু আইডিয়া দিই, অনেকেই দরকার আছে। তো এটা কিন্তু আমার একটা শখ হিসাবে এই কাজটা করতেছি। এইখানে আমার কোনো ইনকামের জন্য করতেছি না, আমার কোনো নাম করার জন্য করতেছি না, জাস্ট আমি একটা শখের জন্য করতেছি। কিন্তু আমি করতেছি শিক্ষামূলক একটা ভিডিও তৈরি করতেছি। আবার অনেকে স্পন্সরশিপ পান, ব্র্যান্ড প্রমোশন করেন, আয় করেন। আর অনেকে আছে যে আমার একটা প্রোডাক্ট আছে, এটা আপনার চ্যানেলে প্রচার করেন, এরকমভাবে দেখায়, খুলে দেখায়, এটা ভালো মন্দ বলে, তার জন্য বিনিময়ে সে একটা অ্যামাউন্ট টাকা পায়। এটাকে বলে স্পন্সর করা। স্পন্সর ভিডিও বানায় আমার, সেটা আবার এমনভাবে বানায় যে আপনি বুঝতেই পারবেন না যে আপনার সাথে সে অ্যাডভার্টাইজ করতেছে। সে ওইটা নিয়ে একটা সুন্দর কথাবার্তা বলতেছে, দেখাইতেছে। আমি কিন্তু এক যে প্রোডাক্টটা দেখাইছি, আমি কিন্তু বুঝতে পারি না আমি কী দেখাইলাম, তারা আবার বুঝাই দেয় হাতে কি আছে। তাইলে ওরাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। তবে শুধু বিনোদনের জন্য নয়, কন্টেন্টের মাধ্যমে অনেকে মানুষকে সচেতন করেন, শেখান, অনুপ্রাণিত করেন। আছে অনেকে নাটক বানায়, নাটক তো একটা বিনোদন, কিন্তু দেখা যাচ্ছে ওই নাটকের মধ্যে জনসচেতনতামূলক ইনফরমেশনগুলো দেন। আমি দেখছি একজন পুলিশ, তো উনি নাটকের মতো করেই দেখাইল, দেখানোর পরে শেষে বলল যে আসলে অভিনয় করল, মানুষ কীভাবে হয়, প্রতারিত হয়, কীভাবে মানুষের টাকা পয়সা নিয়ে জায়গা, এরকম আর কি। তো এইগুলিও এক ধরনের কন্টেন্ট। আরেকটা আছে যে, এবার আসি তৃতীয় স্তম্ভ, মানে দুইটা হয়ে গেছে, একটা আছে প্ল্যাটফর্ম, আরেকটা আছে ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর। এখন বলতেছি তৃতীয় স্তম্ভ যারা ভোক্তা, মানে আমরা যদি কোনো একটা প্রোডাক্ট তৈরি করি, ওটা যারা ব্যবহার করে তাদেরকে বলে ভোক্তা। ইদানিং দেখতেছেন না যে আমরা কিছু কিছু কন্টেন্ট আছে ভোক্তা অধিকার। তো ভোক্তা অধিকারের যে অফিসাররা, তারা বিভিন্ন দোকানে বা প্রতিষ্ঠানে গিয়ে হানা দিতেছে, এবং তারা যে মানুষকে ঠকাচ্ছে এটা তারা ধরতেছে। কোনো জিনিসের দাম বাড়িয়ে দিছে, বা কোনো জিনিসের দাম 1000 হওয়ার কথা, ওটার দাম 1,00,000 টাকা খাইছে, এটা মানুষকে ঠকাইতেছে। তো কাকে ঠকাইতেছে? যারা ওইটা ব্যবহার করতেছে, কিনতেছে, তাদের বলে ভোক্তা। তাহলে আমরা যারা এই সমস্ত কন্টেন্টগুলা দেখতেছি, দেখে হাসতেছি, তাহলে আমাদের সময়টা নষ্ট করতেছি, তাহলে আমরা কি আমরা হইলাম ভোক্তা? একজনের বানাইছে, আমরা দেখতেছি। তাহলে ভোক্তা কি করে? তা ভোক্তাকে আমরা বলি কনজিউমার ইংলিশে। তাহলে আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি আবার অন্যের ভিডিও দেখি, তাহলে আমি একজন কনজিউমার। কিন্তু আমি গুগলের চাকরি করি না, আমি মেটাতেও চাকরি করি না, কাজে আমি ওই স্তম্ভে না, প্রথম স্তম্ভে না, প্ল্যাটফর্মে নাই। যাই হোক, এই আমরা রিয়্যাক্ট করি, তাহলে অন্যের যে কন্টেন্ট আছে এটা দেখে আমরা রিয়্যাক্ট করি, সেই রিয়্যাক্টের মধ্যে পড়ে লাইক, কমেন্ট, শেয়ার। লাইক দেই, কমেন্ট করি, এটা খুব ভালো হয়েছে, নাইস, ওয়াও, এরকম রই। আবার আমরা কিছু লেখাও প্রকাশ করি, যেটা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, এরকম। এটা হলো কমেন্ট। তারপরে শেয়ার করে দিই,
আমাদের শেয়ার বাটনে ক্লিক করে আমাদের টাইমলাইনে শেয়ার করি। এই ৩টা জিনিসকে আমরা এক কথায় বলি রিঅ্যাক্ট করা। তা আমরা অ্যালগরিদমকে ফিডব্যাক দেই কোন কনটেন্ট ভালো, কোনটা নয়। ভালো থাকলে তো নাইস লিখি, লাভ দেই, নানান কিছু। আবার আরেকটা আছে যে এই ভালো না, খারাপ, ক্ষতিকর, সেগুলোকে আমরা ডিলিট করে দিই, মানে ডাউন করে দিই, ডাউন করে রিপোর্ট করি তাদের কাছে। দেখা গেল একটা মারামারির দৃশ্য দেখাচ্ছে, সে দেখাইলে সে ভালো পাবে, ভিউ পাবে, কিন্তু ওইটা সমাজের জন্য ভালো না, ভায়োলেন্স দেখাচ্ছে, তো ওইটা আমরা রিপোর্ট করে দিই। কে রিপোর্ট করে এটা আবার দেখা যায় না। রিপোর্ট করার পরে ওরা রিভিউ করে, ফেসবুক রিভিউ করে যে আসলে ওইটা ভালো না, তা উনি এটা এই ফেসবুক করে কি ওইটার উপরে করে, তাকে ডাউন করে দেয় আর দেখাইতে দেয় না, এরকম করে, অথবা ওই চ্যানেলটাকে বা পেজটাকে ডাউন করে দেয়। এটা আমাদের কাজ, আমি করি। কিন্তু কেউ যদি মানে সমাজের ক্ষতি করতেছে এরকম মনে হয়, বা কারো সম্মানে হানি করতেছে, সে হয়তো জানতেছে না, সে ফেসবুক দেখে না, অথচ সম্মান হানি করে, আমি রিপোর্ট করে দিই। আমরা এটা আমার দায়িত্ব, কারণ আমার চোখের সামনে হলো একটা অন্যায়, আমি এটা আমার নোটিশে আনা এটা। তাহলে আমরা বলে দিই যে কোন কন্টেন্ট ভালো, কোন কন্টেন্ট ভালো নয় লিখি। আমরা ডেটা প্রদান করি, প্ল্যাটফর্ম আমাদের পছন্দ অপছন্দ জানে, এমনকি আমাদের মতামত, অভিযোগ, প্রশংসা কন্টেন্ট নির্মাতাদের কাজের গতি নির্ধারণ করে। আমরা যে ফিডব্যাকটা দিই এটার উপর নির্ধারণ করে। অন্যদিকে আমরা যদি ভুল তথ্য বা অপসংস্কৃতি ছড়ানো কন্টেন্ট বারবার দেখি বা শেয়ার করি, তাহলেও তা ভাইরাল হয়ে যায়। আমরা যদি বারবার দেখি ভুল জিনিস, খারাপ জিনিস বারবার দেখতেছি, তাহলে এটা তাদের কাছে কাউন্ট হয়, অ্যালগরিদমটা ওটা আরও বেশি ভাইরাল হয়। তাহলে এই ধরনের ভিডিওটা আমরা বেশি দেখবো না, আসলে এটা স্কিপ করে দেবো। তাই ভোক্তা হিসাবে দায়িত্বশীল ব্যবহার আমাদের সবার জরুরি। এটা কিন্তু কাউন্ট করে, আমরা যে চাই দেখি, আমার নামে কাউন্ট হয়, আমি কতক্ষণ দেখছি, কয় মিনিট দেখছি। এই যে আমি যে ভিডিওগুলো দিই ইউটিউব, ফেসবুকে, আমি আমার 28 দিনে কত ঘন্টা ভিউ হয়েছে, এটা আমার কাছে কিন্তু নোটিশ আসতেছে ডেইলি। এখন আমি এটা দেখি, তাহলে 28 দিয়ে ভাগ করি, এই 28 দিনে জয় কত হয়েছে, তাতে দেখা যাচ্ছে 50-60 ঘন্টা করে আমার ভিডিও দেখতেছে। এটা কিন্তু যারা আমার কাছে গতকাল একজন বলছে যে আপনি তো ভালো ভালো কন্টেন্ট দেন, কিন্তু এগুলো বেশি ভিউ হয় না, এটা নিশ্চয়ই কোনো সমস্যা আছে আপনার, এই কথা বলছে। তা আমি তাকে, ওখানে তত কিছু লেখা যায় না, তখন আমার খেয়াল হয়েছে আমি একটা এই ধরনের কন্টেন্ট তৈরি করি। এটা আমি দিচ্ছি, আমি এরকম হাসির, হাহা করে হাসা, তার আনন্দ পাওয়া, যেটা মানুষ বেশি ভাগ মানুষ যেটা করতে চায়, সারাদিন কাজকর্ম করে একটু ফেসবুকে হাহা করলো আর কি। তো এই ধরনের কন্টেন্ট আমি করি না, আমি তো শখের জন্য আমি ভালো ভালো কন্টেন্ট দিই, মানে যেটা মানুষের উপকারে লাগতে পারে। তো সেইগুলি তো দেখার মতো মানুষ কমই থাকবে, কাজে আমারটা খুব বেশি ভিউ হবে না। এই শিক্ষামূলক কন্টেন্ট বা ভালো ভালো কন্টেন্ট দেখার মতো লোক কম আছে, তাদের দোষ না, তারা চায় একটু রিল্যাক্স করে আমি একটু হাসির ঘটনাগুলো দেখি। এখন আমারটা দেখতে গেলে তো হাসি আসবে না, তার কঠিন কান খাড়া করে শুনতে হবে। তো এইরকম আর কি। তাহলে আমরা কি পেলাম? 3টা প্ল্যাটফর্ম পেলাম, 3টা স্তম্ভ পেলাম আর কি আমাদের এই সোশ্যাল মিডিয়ার। একটা হচ্ছে প্ল্যাটফর্ম, 2 নম্বর হচ্ছে কন্টেন্ট নির্মাতা, 3 নম্বর হচ্ছে কনজিউমার। তাহলে ঘুরে ফিরে এগুলি হচ্ছে আর কি, এরা মিলেই গঠন করে সোশ্যাল মিডিয়ার পূর্ণচিত্র। সোশ্যাল মিডিয়ার যে পূর্ণচিত্র 3টা জিনিস আছে। প্ল্যাটফর্ম, এক্সাম্পল দিলাম ফেসবুক,
ইউটিউব এগুলা। আরেকটা হলো গিয়া কন্টেন্ট নির্মাতা, কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা তৈরি করে দেই, তৈরি করে আপলোড করি সেটা। আরেকটা হলো কনজিউমার যারা দেখে আর লাইক কমেন্ট শেয়ার করে। একজন ভালো কন্টেন্ট নির্মাতা তখনই সামনে আসতে পারেন যখন তার কন্টেন্ট প্ল্যাটফর্মে জায়গা পায় এবং দর্শক তা পছন্দ করে। একইভাবে কনজিউমারদের স্বার্থ রক্ষা করে এমন প্রযুক্তি বানায় প্ল্যাটফর্ম টিম। তিনজন একে অপরের উপর নির্ভরশীল। তাহলে প্ল্যাটফর্ম ফেসবুক যদি আসে, আমরা কন্টেন্ট বানাইলাম না, তাহলে কি চলবে? চলবে না। আবার কন্টেন্ট তৈরি করলাম কিন্তু মানুষের দেখে না, এই জন্য তিনটাই লাগবে। এই জন্য তাহলে তিনজন একে অপরের নির্ভরশীল। আমি কি তাহলে? আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি কনজিউমার, এরকম। কিন্তু আপনি দেখতেছেন, আপনি কিন্তু আমার কনজিউমার। আমি যে কন্টেন্ট ক্রিয়েট করছি, যেহেতু আপনি দেখতেছেন এখন, আপনি কনজিউমার। আপনি হতে পারেন ক্রিয়েটর, হতে পারেন প্ল্যাটফর্মের এই আর কি ম্যান, কিন্তু যদি আমারটা দিকে থাকেন এখন, আপনি হয়ে গেলেন কনজিউমার। তাহলে আশা করি আজকের আলোচনায় আপনি বুঝতে পেরেছেন সোশ্যাল মিডিয়া শুধু স্ক্রলিং বা পোস্ট করাই নয়, এটা একটি বড় ইকোসিস্টেম যেখানে আমরা সবাই অংশীদার। সচেতন ব্যবহার, গঠনমূলক কন্টেন্ট আর দায়িত্বশীল প্রযুক্তি, এই তিন মিলেই সোশ্যাল মিডিয়াকে সুন্দর ও কার্যকর করে তুলতে পারে। তো ভিডিওটি তৈরি করলাম, তো ভিডিও আপনি দেখলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন না কেন? আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন, আপনার বন্ধুরাও এর থেকে উপকৃত হবে, কিছু না কিছু জানতে পারবেন, নতুন কিছু। আপনার মতামত দিন কমেন্ট বক্সে ছোট ছোট করে মতামত দিন। তো অনেকে আমরা সময় পাই না, শুধু একটা স্টিকার লাগাই দিই। স্টিকার চেয়ে আমার কাছে একটু দু একটা কথা লিখেন, উল্লেখ করে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো এই জিনিসটা আর একটু ইমপ্রুভ করতে পারতেন, তাহলে কিন্তু সেটা বেশি গঠনমূলক হলেও আমিও সতর্ক হব, আমার কন্টেন্ট ভবিষ্যৎ আরও ভালো হবে। তবে আমার যে উপস্থাপনা, এটা আমি নিজেই বুঝতে পারি আপনাদের কাছে পছন্দ হয় না। আমার বাচন ভঙ্গিটা খুবই সুন্দর না, আমার কাছে মনে হয়। আমার কাছে তো যাদের বাচন ভঙ্গি ভালো, তাদের কন্টেন্ট আমার কাছে ভালো লাগে, আমি এটা বুঝি। তবুও আমি শখের বসে আপনাদের জন্য চেষ্টা করি আর কি, কিছু মনে করবেন না। তা আমার যে নিয়ত সেটা ভালো, আপনাদের জন্য আমি ইনফরমেটিভ ভিডিও তৈরি করছি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়া আমাদের মানসিক স্বাস্থ্যে কীভাবে প্রভাব ফেলে। এটা ইনশাল্লাহ পরে আমি ভিডিওতে আবার আরেকটা কন্টেন্ট তৈরি করব, সেখানে থাকবে মূলত সোশ্যাল মিডিয়া আমাদের মানসিক স্বাস্থ্যে কীভাবে প্রভাব ফেলে, এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আজকে সবাইকে। আল্লাহ হাফেজ।